স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বৈঠকে দুই নেতাই কথা বলেছেন বন্ধুত্ব সুলভ সুরে, করেছেন একে অন্যের প্রশংসা। আলোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির ক্রমবর্ধমান ব্যয় সংকট নিয়ে। দুপক্ষই বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন এবং নিউ ইয়র্ক শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক শহরটি একজন দারুণ মেয়র পাবে বলে মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কের বাসা ভাড়া, জ্বালানি বিল, বাজার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামদানির প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৬৭ শিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। শিশুদের মধ্যে নবজাতকও রয়েছে। এসব মৃত্যু ইসরায়েলি হামলার কারণেই হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহত শিশুদের মধ্যে নবজাতক শিশু ছিল। এছাড়া গত বুধবারও ইসরায়েলের একাধিক হামলায় ৭ শিশু নিহত হয়। চলমান এই ঘটনা প্রবাহ এবং শিশু হত্যাকে ভয়াবহ এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেন পিরেস। ইউনিসেফের হিসেবে গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে বড় শিকার শিশুরা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪,০০০ শিশুর মৃত্যু এবং আহত হয়েছে। সেভ দ্য চিলড্রেন এ বিষয়ে জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু আজীবনের মতো পঙ্গুত্ব বরণ করছে। নিজের তৈরি শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন প্রস্তাবে মহাসংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তার মতে প্রস্তাবটি গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিয়েভের জন্য উপযুক্ত সময়। এছাড়া শুক্রবার মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই শান্তি প্রস্তাব পছন্দ করতেই হবে। এ বিষয়ে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছে। ইউক্রেনকে হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই শহরটির বাতাসের মান বিপজ্জনক মাত্রায় অবস্থানের কারণে সেখানকার সব স্কুল, কলেজের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। শুক্রবার এনডিটিভি জানায়, দিল্লির বাতাসের মান বিপর্যয়কর অবস্থানে থাকার কারণে রাজধানীর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া সংস্থাকে নভেম্বর-ডিসেম্বর মাসে নির্ধারিত সব শারীরিক ক্রীড়ার প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৭০, অর্থাৎ খুব খারাপ অবস্থায় ছিল। শনিবার সেটি বিপর্যয়কর অবস্থানে পৌঁছায়। এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৫০০ এর ওপরে উঠে গেছে। AQI এর সূচক অনুযায়ী বায়ুর মান ৪০০-র ওপরে চলে গেলে সেটিকে গুরুতর বা বিপজ্জনক হিসেবে মনে করা হয়। এই স্তরে বাতাসে ক্ষতিকর PM 2.5 কণার উচ্চ ঘনত্ব থাকে এবং এসব কণা শ্বাসযন্ত্রের নানা রোগের কারণ হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে এয়ার শোতে কসরত দেখানোর সময় ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শোতে উড্ডয়নের সময় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট মারাত্মক আঘাত পেয়ে প্রাণ হারান। ভারতের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নির্মিত তেজস যুদ্ধ বিমানটি উড্ডয়নরত অবস্থায় মাটিতে আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়। উল্লেখ্য, তেজস হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হালকা যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনী ও ভারতীয় নৌবাহিনীর জন্য এটি তৈরি করেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। দীর্ঘ ৫ বছর পর চীনের নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য এনডিটিভি জানায়, চলতি বছর দুদেশের বেশ কিছু পদক্ষেপের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে গালওয়ানে দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর ভারত চীনা নাগরিকদের পর্যটন ভিসা সেবা স্থগিত করেছিল। চলতি বছরের জানুয়ারিতে একটি চুক্তির মাধ্যমে ভারত ও চীন আবারও সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়। পাকিস্তানে একটি আঠা কারখানায়
ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কারখানাসহ আশপাশের বাড়ির ছাদ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়ে। ফয়সালাবাদ কমিশনার দপ্তর থেকে দেয়া তথ্যে জানানো হয়, মালিকপুর এলাকায় ৪টি কারখানার মধ্যে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে গেলে তা দ্রুত অন্য কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের 7টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি উড়োজাহাজ সকাল 8:15 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দুই নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। শেরিং তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে ভুটানের প্রধানমন্ত্রীকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন। শরৎ এলেই রঙিন হয়ে ওঠে চীনের পাহাড়ি অঞ্চলগুলো। নানা রঙের পাতা এক মনোহর প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে। সিচুয়ান প্রদেশের পাহাড়ি এলাকা গুয়াংইউয়ানের ওয়াংচাং রেডলি ফরেস্ট শরতের ছোঁয়ায় হয়ে উঠেছে রঙিন। প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে প্রতিদিনই হাজারো পর্যটক ঘুরতে আসছেন এই বনে। গাঢ় লাল, কমলা ও হলুদ রঙের পাতায় পুরো এলাকা রঙিন হয়ে উঠেছে। এই দৃশ্য চীনের পাহাড়ি অঞ্চলে দেখা যায়। বিশেষ করে শরতের শেষ দিকে চীনের অনেক পাহাড়ি অঞ্চলের গাছগুলো রঙিন পাতায় ভরে যায়। দেখে মনে হয় প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা গুয়াংইউয়ানে শরৎকাল লাল পাতার জন্য বিখ্যাত। এই অঞ্চলের ওয়াংচাং রেডলি ফরেস্ট শরতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। এই বনের ম্যাপল এবং সুমাক জাতীয় গাছগুলোর পাতা গাঢ় লাল, কমলা ও হলুদ রঙে রঙিন হওয়ায় পুরো বনটি হয়ে উঠেছে প্রাণবন্ত। বাতাস আর আলোর ছোঁয়ায় ম্যাপল এবং সুমাক গাছের পাতার রং বদলে পুরো অরণ্য ছেয়ে গেছে উষ্ণতায়। পাশে দাঁড়িয়ে থাকা সাইপ্রাস গাছগুলো এই সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। রঙিন এই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে প্রতিদিনই হাজারো পর্যটক ঘুরতে আসছেন ওয়াংচাং রেডলি ফরেস্টে। কেউ আঁকাবাঁকা পাহাড়ি পথে হেঁটে বেড়াচ্ছেন, কেউ আবার প্রকৃতির মাঝে ডুবে যাচ্ছেন, কেউ ছবি তুলতে ব্যস্ত। রঙিন পাতাগুলোর কারণে এই স্থানটা অসাধারণ এবং অনেক প্রাণবন্ত। পুরো এলাকাটি অবিশ্বাস্যভাবে সুন্দর, এমনকি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানকার লাল পাতা নিয়ে রীতিমতো উৎসবে মেতে ওঠে চীনারা। এই পাতা সংগ্রহ করে তাতে লিখে রাখেন মনের অব্যক্ত ইচ্ছা। কেউ লিখেন কবিতা। সাম্প্রতিক বছরগুলোতে এই লাল পাতার উৎসব আনুষ্ঠানিক এক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। সিচুয়ানের শরতের বাহারি রঙের পাতা দেখার জন্য সবচেয়ে বিখ্যাত গন্তব্যগুলোর মধ্যে ওয়াংচাং রেডলি ফরেস্ট অন্যতম। এটি মিচাং মাউন্টেন নেচার রিজার্ভের একটি অংশ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন দীপ্ত জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।